বিংশ শতকের বাংলা কবিতা। এটা কিন্তু শুধু শব্দ বা ছন্দের খেলা ছিল না, এটা ছিল একটা তোলপাড় করার সময়ের আয়না। চলুন আজ আমরা সেই কবিদের মনের গভীরে ডুব দিই, যারা কিনা মাটির গন্ধ আর শহরের কোলাহলের মধ্যে একটা গোটা জাতির আত্মাকে খুঁজে ফিরেছিলেন। আল মাহমুদের এই লাইনগুলো একবার দেখুন তো। ঘরবাড়ি, চা, হাল বলদ, বাহ্যিকভাবে দেখলে মনে হবে আরে এ তো খুব সাধারণ জীবনের ছবি। কিন্তু এই সাদামাটা বর্ণনার আড়ালেই লুকিয়ে আছে এক গভীর দর্শন, যা বিংশ শতকের বাংলা কবিতাকে একটা নতুন পথ দেখিয়েছিল। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটাই কিন্তু এটা, কিভাবে একটা পুরো প্রজন্মের কবিরা একটা দেশের আত্মাকে খুঁজে বের করলেন তার মাটির ভেতর থেকে। চলুন এই যাত্রার গভীরে প্রবেশ করা যাক। দেখুন, বিংশ শতকের শেষের দিকে কবিদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আধুনিকতার প্রবল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেদের শিকড়টাকে খুঁজে বের করা। আর এই খোঁজটার একদম কেন্দ্রে যদি কাউকে রাখতেই হয়, তিনি হলেন কবি আল মাহমুদ। তার লেখায় ঐতিহ্য আর আধুনিকতা যেভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটাই আসলে এই পুরো কাব্যজগৎটাকে বোঝার চাবিকাঠি। তো প্রশ্নটা হলো, এই কবিরা বাংলার আসল আত্মাটা খুঁজে পেয়েছিলেন কোথায়? উত্তরটা তাদের কবিতাতেই স্পষ্ট, লোকজীবনে, মানে সাধারণ মানুষের জীবনে। এই স্লাইডের লেখাটা খুব গুরুত্বপূর্ণ। লোকজীবন থেকে সংগ্রহ করেন কাব্যযজ্ঞের পবিত্র সমিধ। মানে বুঝতেই পারছেন, এটা শুধু পুরনো দিনের জন্য নস্টালজিয়া বা আফসোস ছিল না, এটা ছিল গ্রামের আটপোড়ে জীবনকে শিল্পের পর্যায়ে তুলে আনার একটা সচেতন শৈল্পিক সিদ্ধান্ত। আচ্ছা, এই লোকজীবন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এর মধ্যে ছিল গ্রামের আঞ্চলিক ভাষা, সিরিলের ঝোল ভর্তার মতো খুব সাধারণ খাবার, পুরনো বালিশের মতো রোজকার জিনিস, আর ছিল লোককথার এক বিশাল জগৎ। এতদিন যা কিছুকে তুচ্ছ ভাবা হতো, কবিরা সেগুলোর মধ্যেই কবিতার আসল প্রাণ খুঁজে পেয়েছিলেন। এই লাইনগুলো খেয়াল করুন, ব্যাঙ ভরা মেঘের তেজ বা ঘুম ঘুম খেজুরের রস, কি অসাধারণ সব ছবি! আল মাহমুদ এখানে খুব সাধারণ গ্রাম্য দৃশ্যকে একটা পৌরাণিক মাত্রা দিয়েছেন। এভাবেই কিন্তু লোকজ উপাদানগুলো হয়ে উঠেছে শক্তিশালী কবিতার উৎস। এরপর আসা যাক প্রকৃতির কথায়। এই কবিদের লেখায় প্রকৃতি কিন্তু শুধু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল না, না, প্রকৃতি ছিল গল্পের একটা জীবন্ত চরিত্র। আল মাহমুদের এই লাইনটা শুধু পড়ার না, অনুভব করার মতো। শুকিয়ে যাওয়া তিতাস নদীটা নিজেই যেন একটা চরিত্র, যার কাদায় বাইম মাছের লাফালাফির মধ্যে প্রাণ আর স্মৃতি দুটোই জড়িয়ে আছে। নদী এখানে হয়ে উঠেছে দেশের প্রাণশক্তি আর স্মৃতির এক জীবন্ত প্রতীক। কিন্তু গল্পটা শুধু গ্রাম আর প্রকৃতিকে নিয়েই ছিল না, এর ঠিক উল্টো দিকে ছিল শহরের কঠিন বাস্তবতা, একাকিত্ব আর রাজনৈতিক সংঘাতের উত্তাল স্রোত। এই স্লাইডটা দেখুন, দুটো দুনিয়ার পার্থক্যটা একদম স্পষ্ট। একদিকে গ্রামের শিকড়ের টান আর অন্যদিকে শহরের বিচ্ছিন্নতা। এই দুই বিপরীত শক্তির টানাপোড়েনই ছিল তাদের কবিতার মূল চালিকা শক্তি। আল মাহমুদের এই প্রশ্নটা দেখুন, এখানে এসে গ্রামের সেই শান্ত ছবিটা কিন্তু আর নেই। তার জায়গায় উঠে এসেছে মুক্তিযুদ্ধ আর রাজনৈতিক সংকটের তীব্র যন্ত্রণা। এটা পরিষ্কার করে দেয় যে এই কবিরা তাদের সময় আর সমাজ থেকে একটুও বিচ্ছিন্ন ছিলেন না। তবে ভাবার কারণ নেই যে আল মাহমুদ একা ছিলেন। তিনি ছিলেন একটা বিশাল আর খুব জীবন্ত সাহিত্য আন্দোলনের অংশ, যেখানে আরও অনেক উজ্জ্বল কণ্ঠস্বর ছিল। যেমন ধরুন অমিতাভ দাশগুপ্তের কথা। তার কবিতায় দেশপ্রেম আর জাতীয় পরিচয় একটা অন্য মাত্রা পেয়েছিল, বিশেষ করে দেশভাগের ক্ষতটাকে বুকে নিয়ে। আবার অন্যদিকে ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার কবিতা ছিল শহরের জীবনের জটিলতা আর নৈতিক প্রশ্ন নিয়ে এক গভীর অনুসন্ধান, যা এই আন্দোলনের বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে। এবং অবশ্যই সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি মানুষ আর প্রকৃতির সেই আদিম, সেই মৌলিক সম্পর্কটাকেই তার কবিতার কেন্দ্রে রেখেছিলেন, একেবারে চিরন্তন সত্যের মতো করে। মানে প্রত্যেকের গলার স্বর আলাদা হলেও সবাই মিলে একটা সুর তৈরি করেছিলেন। সেই সুরটাই ছিল বাঙালি পরিচয়, স্মৃতি আর আধুনিকতার এক সম্মিলিত প্রতিধ্বনি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? এই কবিদের কাজ কি শুধুই অতীতের একটা ছবি, নাকি ভবিষ্যতের জন্য এমন একটা আয়না যেখানে আমরা আজও নিজেদের মুখ দেখতে পাই?
ভাবার মতো প্রশ্ন, তাই না?